বন্ধুরা, আজ আমরা আছি শরীয়তপুর জাজিরা পালের চরে। এখানে এই আপনারা আমার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, এখানে 20টি খুঁটি অলরেডি দাঁড়িয়ে আছে। তার মানে এখানে ঘরের একটি স্ট্রাকচার দাঁড়িয়েছে। সেটা আমাদের হাসান ভাই এখানে উপস্থিত আছেন, নুর ইসলাম ভাই আছেন, জামাল ভাই আছেন, আর এখানে ওস্তাদ কাঠমিস্ত্রি আমাদের রফিক আছেন। তারপরে আর যার যার নাম আমি জিজ্ঞেস করে নেব। আর হাসান ভাই এখানে আছেন। হাসান ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন তো? অবশ্যই ভালো আছি। আজকে বেশি ভালো আছি কারণ আলম ভাই আসছে, তাই তো আমি আজকে সকালবেলা একসঙ্গে আসছি ঠিকই, কিন্তু খালি অলসতার মধ্যে আছি আর কি, যে আলম ভাই যেহেতু আসছে। ভাই আলম ভাই কি স্পেশাল কিছু নাকি? এই যে কাজ করতেছে সকাল থেকে আলম ভাই। সেটাই। আচ্ছা, এখন কথা হইলো জামাল ভাই একটু অসুস্থ, তো জামাল ভাইয়ের কাছে যাবো। জামাল ভাই ভালো আছেন? এই যে আমাদের জামাল ভাইয়ের সাথে কথা বলবো। আমি আগে একটু হাসান ভাইয়ের সাথে কথা বলে নেই। হাসান ভাই, জি, এই পালের চরে এই 80 ফিট 85 ফিট ঘর কি হয়েছে কখনো? এদিকে আমি যতটুকু দেখছি মানে এর চেয়ে বড় ঘর হয়তো নাই, হয়তো না, কিন্তু 85 ফিট ঘর কেউ এ পর্যন্ত করে নাই। খামার আকারে সবচেয়ে বড় ঘর এই এগ্রো বাংলাই করছে। জি, ঠিক। আমাদের ভাই, জি ভাই, এখানে তো সাধারণত গরু পালে একেবারে খামারের মতো করে পালে না, একেবারে ঘরোয়া পরিবেশে গ্রামে যেভাবে মানুষ পালে ওইভাবেই পালে, কিন্তু গ্রামের মানুষ যে পরিমাণ বা সংখ্যায় যতগুলো থাকে তার তুলনায় অনেক বেশি পালে। মানে যে জায়গায় এই 10টা গরু রাখা যাবে সেখানে 20টাও রাখে। আর ওনারা কিন্তু 20টা গরু পালার পরেও নিজেদেরকে অনেক বড় মনে করে না এবং নিজেদেরকে বড় খামারিও মনে করে না। কিন্তু আমরা কিন্তু এখনো একটাও কিনতে পারি না। আমরা কিনতে পারি নাই। আমাদের শুরুটা হয়েছে ভাই। শুরুটা যেহেতু ভালো হয়েছে, শেষটাও আমরা চেষ্টা করব যেন শেষটা আমাদের ভালো হয়। না, আমি তো শেষের চিন্তাই করি না। যে ঘরটা যেদিন ভেঙে আনলেন ভাই সেদিন, না ভাই, তো বলে নেই, আমি কিন্তু শেষের চিন্তা করি না। আমরা চিন্তা করি যে আজকে যে খুঁটি এখানে পোতা হলো, জি, এই ধারাবাহিকতা থাকবে। হ্যাঁ, এবং হয়তো আমরা হয়তো অনেকেই থাকবো না, আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো হাল ধরবে। মানে এটা আমি শেষ দেখতে চাই না, কারণ অনেক সাধনার ফল এটা। না, অনেক সাধনার বিষয়টা এরকম না সাধনা মানুষের। ভাই একটা জিনিস একবার শূন্য থেকে আপনি একটা পয়েন্টে নিয়ে আসছেন। না, এটার পিছনের কারিগর আপনার জামাল ভাই। না, এই যে এটা কিন্তু ভাই কথাটা কেমন জানি হয়ে গেল। না ভাই, এটা নিয়ে আমার কোনো স্বপ্ন সাধনা কিছুই ছিল না। যখন আপনারা চিন্তা করছেন, আসলে চিন্তাটাই একটা বড় বিষয়। আচ্ছা, মানে আমার এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই, হয়তো আমি এখন আপনাদের সঙ্গে আছি আর কি। আচ্ছা, মানে এখানে মানে যে স্বপ্নটা যে দেখে তার সেই ক্রেডিটটা তাকে দেওয়া উচিত। আচ্ছা, স্বপ্ন কি আমরা দেখলাম? অফকোর্স, হয়তো আমরা স্বপ্নের সারথি, আমি সহ আমাদের অন্যান্য ভাই ব্রাদার যারা আছেন, আমাদের সহযোদ্ধা যারা আছেন, সবাই আমরা হয়তো সারথি, কিন্তু এটার স্বপ্নের বীজ দেখছিলেন আপনার জামাল ভাই। যাক, এটা দেখছি, আপনার মুখে বললেন, আমি নিজেকে অনেক কি গর্বিত। না, এটা বাস্তবতা। আচ্ছা, বাস্তবতা মনে হইলো, কারণ এখানে এই যে আজ কাজ করতেছে, এখানে ঘর ভাঙার সময় আপনারা প্রায় 16-17 জন ছিলেন। 16-17 জন হিসাবে আসে। সেখানে অক্লান্ত পরিশ্রম আপনারা করছেন। অক্লান্ত পরিশ্রম বলতে 2টা দিন আপনার গেছে, আপনারা প্রতিদিন রাত্র 10টা, 11টা, 12টা বাজে বাড়িতে গেছেন। সেই 2টা দিন আমি আসতে পারি নাই, তার জন্য সরি ভাই। আর আমি কিন্তু তখন তো কথা ছিল আপনি আসবেন, আমি কিন্তু ওইভাবে ডেট করছিলাম, কিন্তু আবার আমার একটা সমস্যা আসতে পারেন নাই। তো এখন যেহেতু আসছেন, ঘর রেডি করেন। আর সুখবর আছে, একটা বলি নাই, মাত্র একটা মেসেজ আসছে। আচ্ছা, তো ঘর উঠানো শেষ হলে আমরা একটা গারল জবাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, গারলের দাম অলরেডি অ্যাকাউন্টে ঢুকে গেছে। আচ্ছা, আমরা তাহলে ওদেরকে দাওয়াত দিয়ে দিব, থাকবে ঘর রেডি করে। তারপরে যখন আমরা গারল এখানে উঠাবো, জি, আমাদের থাকার জায়গা হবে। আচ্ছা, তখন আমরা ইনশাল্লাহ সকালে মিষ্টির কথা বলছিলাম আমার ভিডিওতে, জি, তো মিষ্টির পরিবর্তে মিষ্টি তো অবশ্যই খাবো, কিন্তু সাথে আমরা একটা গারলের মাংস খেতে যাচ্ছি খুব শীঘ্রই। আচ্ছা, যাক, গারল আমরা খাই নাই কখনো, দুম্বার মাংস খাইছি, কিন্তু গারল খাই নাই। এখন গারলের মাংস খেয়ে দেখবো, ঠিক না? আর এই যে একটা সাইড ভাই 20টা পিলার হয়ে গেল, কেমন লাগছে ভাই? এটা হচ্ছে যে আসলে আমরা তো ক্রিয়েশন করার লোক, জি, ক্রিয়েটিভ। যেহেতু আমরা মিডিয়ায় কাজ করতাম, আসলে আমরা এরকম অনেক ফুটেজ জোড়া দিয়ে একটা জিনিস দাঁড় করাইতাম, জি।
তো আমি অনেক বিষয় নিয়ে খুব আনন্দিত না, জি আনন্দের শুরু, কিন্তু তারপরেও যে আজকের এই দিনে আমরা সবাই মিলে যে এই পর্যন্ত দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ। যাক, এটা আপনি স্বীকার করলেন এবং আলহামদুলিল্লাহ বলেন, আমি খুব খুশি হইলাম ভাই, মনে প্রাণ থেকে খুশি হইলাম। কারণ সব কিছুতে আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ যদি আল্লাহর রহমত না থাকলে, অশেষ রহমত না থাকলে আমরা এটা এখানে করতে পারতাম না। এবং সবাই আমরা একমত আছি বিদায় এটা সম্ভব হচ্ছে আর কি। এই তবে ভাই, আপনি আজকে অনেক পরিশ্রম করছেন, পাশাপাশি আমার একটু মনে হয় যারা আমাদের সঙ্গে, বিশেষ করে আমাদের তো দেশেও অনেকে আছেন আমাদের সাথে যুক্ত, জি, আবার দেশের বাইরেও আমাদের 2-4 জন ভাই ব্রাদার যারা আছেন, আমার মনে হয় বাইরে যারা থাকেন ওনারা আরো বেশি পরিশ্রম করতেন। হ্যাঁ, অবশ্যই করতেন, অবশ্যই। তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমিক তারা, কারণ পরিশ্রমিক যারা বিদেশে থাকেন তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে। আমরা সেই তুলনায় পরিশ্রম করি না, কারণ তাদের পরিশ্রমটা আমরা চোখে দেখি না বিদায় মনে হয় যে অনেকে আবদার করে বিদেশ থেকে আমার জন্য এটা আনবি, এটা পাঠাই দিবি, তাই না? কিন্তু তারা কিন্তু পাঠায় দেয়, কষ্ট হইলেও পাঠায় দেয়, অনেক পরিশ্রম করে। আর যারা নাকি বিদেশে থাকে তারাই বোঝে আসলে বিদেশের এই প্রবাসের টাকাগুলো কি, এবং ওই প্রবাস থেকে একজনকে খুশি করতে কি লাগে। তাই যাক, ওদিকে নাই যাই, ওদিকে আবেগ ঘন মুহূর্তে চলে যেতে হয়। আমরা এখন খুশির সংবাদে আছি, সেটা আমাদের গারল একটি জবাই হবে। আর এটা আপনি বললেন, কিন্তু জিজ্ঞেস করলেন না? আমি এখনো জিজ্ঞেস করলাম না, কিন্তু আমি বলি, আমি মাত্র এই যে আসলাম না, জি, তখনই আর কি আমার সঙ্গে কথা হলো। আসলে গারল নিয়ে কথা হলে আমি বললাম যেহেতু গারল আমিও খাই নাই আর কি। আচ্ছা, তো আমরা চিন্তা করছি যে এবার একটা গারল খাবো আমরা। আচ্ছা, গারল খাবেন, ভালো, আর ঘরও উঠবে, এটাও ভালো। আর ভাই, আজকে আপনাকে বলি আর একটা ভালো খবর, সেটা হচ্ছে যে আমরা তো গারল কয়েকটা আনছি। জি, তো এক ভাই আমাকে ফোন দিয়েছিলেন ইতালির থেকে, ওনার নামটা আমার মনে নাই। তো ভাইও গারল নিবে, হয়তো ভাবি এবং বাচ্চা এখানে আসবে, এসে দেখে গারল নিবে। আর দর্শকদের একটু বলে রাখি, যদি সম্ভব হয় আমাদের এই ঘর রেডি হওয়ার পরে আমরা চিন্তা করছি যে 100-র মতো গারল আমরা আপাতত এটা একটা টার্গেট ফিক্সড করছি। তো 100 গারল যদি আমরা উঠাই, তো আমার কাছে মনে হয়েছে যে এই এলাকায় গারল আনাটা অনেক কঠিন। সেটা হচ্ছে যে সেই সুদূর কুষ্টিয়া, মেহেরপুর বর্ডার এলাকায় কিংবা উত্তরবঙ্গের থেকে গারল আনতে হবে। তো আমরা যদি এই গারলগুলো এখানে রাখতে পারি, তাহলে আমাদের আশেপাশে যে জেলাগুলো আছে, বিক্রমপুর বা মুন্সিগঞ্জ, ঢাকা, এই পাশে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর সহ বেশ কয়েকটা জেলার মানুষ কিন্তু এখন গারল নিয়ে বেশ তারা আগ্রহী, কিন্তু হয়তো যোগাযোগ করতে গেলে কিংবা 2-1-4টা কিনতে গেলে খরচটা বেশি পড়ে যায়। যদি আমাদের এখানে থাকে তাহলে হয়তো মানুষজন এই গারলগুলো আমাদের এখান থেকে কিনতে পারবে। তো আপনারা যারা গারল কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ঘর হয়তো আগামী 5-7 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। এরপর আমরা চেষ্টা করব গারল এবং কিছু ছাগলের প্ল্যানিংও আছে, আমরা ছাগল নিয়ে আসব, বিশেষ করে মা ছাগল। তখন আপনারা এখান থেকে গারল, ছাগল এগুলো নিতে পারবেন। আর একটু চিন্তা ভাবনা আছে যে বর্ষার শেষের দিকে আমরা গরু উঠাবো। আলম ভাই, হাসান ভাই, হ্যাঁ, গারলের কথা যেহেতু বললেন, এখন বর্তমানে আপনার খামারে কত পিস গারল? আমার বলেন কেন, আমি তো আমাদের খামারে আমি যখন যে আমাদের খান সাহেব আমেরিকান, আচ্ছা এটার জন্য সরি, আমাদের তখনই বলতাম আমি আমাদের, আর এখন তো আমাদের সংখ্যাও বেড়ে গেছে। আমাদের খামারে বর্তমানে কতগুলো? এখন তো গারল তো আমরা নতুন মানে খামারের জন্য এগ্রো বাংলার জন্য আনছিলাম 12টি। জি, তো এখন বাচ্চা একটা আছে, একটা বাচ্চা আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্টলি চলে গেছে। তো এখন আমাদের সংখ্যা হচ্ছে 13 আর আপকামিং আরো 5টা আছে। আচ্ছা, হয়তো 5টা বাচ্চা ঘর তো তোলা হচ্ছে, ঘর তোলা হলে আমাদের গারলগুলো আরেকটু নিরাপদ স্থানে চলে যাবে। তখন আমাদের চিন্তা ভাবনা আরেক রকম থাকবে। আচ্ছা, খাসি, ছাগল এগুলো উঠানোর কোনো চিন্তা ভাবনা আছে? খাসির ভিতরে আমি একটা জিনিস চিন্তা করলাম, আমরা তো একটা প্রোডাকশনের চিন্তা করছি। জি, তো আমাদের খাসির চেয়ে মনে হয় বেশি লাভবান হয়তো আমরা হতে পারবো যদি মা ছাগল থাকে বাচ্চা উৎপাদন করার জন্য। জি, তো সেটাও হলে এখন ওইটার চিন্তা ভাবনা আছে আপনার? হ্যাঁ, আছে এটা। আচ্ছা, যাক, এটা আপনি লিস্টে রাখছেন, ভালো। গরু যেটা বর্ষার পরে আবার চিন্তা ভাবনা করবেন। মানে গরু কিন্তু এখনো আনা যায়, কিন্তু অনেকেই দেখলাম যে আমি গ্রুপে তো কথা খুব কম বলি, তো অনেকেই কিন্তু অনেক ভিডিও পাঠায়। তো দেখলাম যে গরুর প্রতি অনেকের একটা ফ্যাসিনেশন আছে, কিন্তু বিষয় হচ্ছে আমরা একটু এই বর্ষাটাকে এখানে অবজার্ভ করতে চাই। আচ্ছা, কারণ যদি নিরাপত্তার কোনো বিষয় থাকে সেটা বর্ষাকালেই মারাত্মক। জি, সেটা কেন, যে আমাদের চারপাশে যখন পানি থাকবে, আমরা যদি চিন্তা করি যে আমাদের নিরাপত্তা বিঘ্ন করবে, সেটা কিন্তু বর্ষাকালেই সম্ভাবনা বেশি থাকে, তখন পানি কাছে থাকে। আর যদি বর্ষার শেষের দিকে হয় তাহলে আমরা কিন্তু 8-10 মাস নিরাপদে
গরু পালতে পারবো। সেকেন্ড হচ্ছে যে এই যে এখন যেমন ঈদুল আজহা আসন্ন, তো আগামী বছর আমাদের প্ল্যানিং থাকবো আমরা এমন বয়সে কিছু গরু রাখবো যাতে আমরা এই সময়টাতে আগামী বছর বিক্রি করতে পারি। আর আরেকটা জিনিস, অনেক খামারি এই লসের মধ্যে আছে, তারা ওই গরু পালন করার আগে, এই ছাগল পালন করার আগে ঘাসের পর্যাপ্ত ব্যবস্থাটা করে না। এখন ঘাসের পর্যাপ্ত ব্যবস্থাটা করেই তো আমরা সম্ভবত নামবো, তাই না? নামতে হবে, কারণ হচ্ছে আমাদের এদিকে বেশ কিছু জমি আছে। আমরা চিন্তা করছি যে খুব শীঘ্রই এই মাস শেষ হলেই আমরা কিছু ধান রোপণ করবো। আচ্ছা, ধান হোক না হোক আমাদের নাড়াটা দরকার। সেকেন্ড হচ্ছে যে এই ঘরের পিছনে কিন্তু আমাদের জায়গা আছে, আমরা দুটো পরিষ্কার করে আমাদের ওই খামারে তো আমাদের ঘাস আছে, আমরা ওগুলা একটা দাম ধরে নিয়ে নিলাম, আমরা চলতে পারবো। আর ওখান থেকে আমরা কাটিং এনে এই পাশে কিন্তু আমরা রোপণ করে দিতে পারবো। তাতে করে হবে কি আমাদের এটা হয়ে রইলো। এই প্রস্তুতি গুলা নিতে হবে। আর অনেকেই ভিডিও দেখে অনেকে বেশি আবেগে আপ্লুত হন না, সেটা হওয়া যাবে না, কারণ ভিডিওতে বাস্তবতার অনেক ছোঁয়া থাকে না, না ঠিক না। গরু কিন্তু আমরা এখন আনতে পারি, যেহেতু আমাদের এই ঘরটা হয়তো সামনের সপ্তাহে রেডি হয়ে যাবে, তো আমরা এখন কিন্তু গরু আনতে পারি। কিন্তু বিষয় হচ্ছে যে আমি চিন্তা করছি যেহেতু পানি সামনে, তো আর অল্প কিছু আনাও যেতে পারে, ব্যাপার না। এতটুকু রিস্ক নিতে হবে না, এতটুকু রিস্ক আমি পানির ভিতরে না আনাটাই রিস্ক মনে করি। ধরেন আপনি দুটো আনলেন, সেই দুটাই আপনি রাখা খুব রিস্ক হয়ে যাবে। আপনি পানিটা দেখে পানির পরে নেন, আপনি এগুলোই খাসি উঠাইতে পারবেন, খাসি বা ছাগল উঠাইতে পারবেন। আপনি মা ছাগলগুলো উঠাইলেন, কিন্তু গরু প্লান্টটা আপনি বর্ষার পরে নেন, তাহলে বর্ষার শুরুতে, মানে যখন নাকি পানিটা নেমে যাবে ওই সময়তে নেন। তাহলে আপনার একটা কথা বলি, আজ হচ্ছে কি শনিবার না রবিবার? আজকে কি রবিবার সম্ভবত। আচ্ছা, না আজকে শনিবার সম্ভবত। আচ্ছা, শনিবার রবিবার আজকে। হ্যাঁ, আপনাকে বলি আমাদের এক সদস্য মানে টাকা দেওয়ার কথা ছিল, উনি একটু বেশি টাকায় দিয়েছেন। আসলে অত টাকা তো দেওয়ার কথা না, মানে পরিমাণের তুলনায় বেশি দিয়েছেন। আমাকে বলছেন পরবর্তীতে দরকার হলে খরচ করবেন। আচ্ছা, আমার মনে হয় যে যেহেতু আপনি কয়েকদিন থাকবেন এখানে, তো আমাদের ইসলাম ভাই আছে, ঠান্ডা মাথায় দুই ভাই যে আপনি গরম ভিতরের মাঝে কিছুটা ছাগল নিয়ে আসতে পারেন। মানে আমাদের ফান্ডেও টাকা আছে, তো ভাইয়ার ওই টাকাটা আমার অ্যাকাউন্টে অলস পড়ে থেকে তো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু একটা বড় বড় খরচ আছে, আপনার মিস্ত্রির একটা খরচ আছে, না সেগুলো খরচ আছে, টিনের খরচ আছে, মোটামুটি আপনার সঙ্গে আলাপ হয়েছে তো ওগুলো হয়ে যাবে। আমি মনে করি যে আপনার সম্পূর্ণ ঘরটা যখন কমপ্লিট হবে, এইগুলো আনতে আপনার সময় লাগবে না। আবার কিন্তু আমাদের ট্রলারের একটা বিষয় আছে, এর জন্য এখন আপাতত ওই যেহেতু গারল আছে, এই খাসি ছাগল এগুলোর বিষয়টা আমরা এই ঘর উঠার পরে ধরি। আমি ওদের দেখলাম ওরা খুব আন্তরিক, সকাল থেকে আসছে, মানে আপনার আমি ওই 1 ঘন্টা রেস্ট নেয় না, এরকম না, 1 ঘন্টা রেস্ট নেয় নাই। আর সেকেন্ড হচ্ছে ওরা কি চায় আমি বুঝি। আচ্ছা, ওরা কি চায়, ওরা ভালো কাজ করতে গেলে কি দরকার ওদের, এটা কিন্তু আমি আপনি ভালো বুঝি। সেটা বুঝলে এখন নেওয়া যায়। আমার ধারণা যে ওরা 4 জন যেভাবে পরিশ্রম করতেছে, হয়তো 4-5 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা আশা করি আর কি। তো শেষ হলে এরপর আমরা হাত দেখে আপনি এটা করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, আমরা এটা করে ফেলবো, আমাদের মাথায় রইলো। আর এখানে যতটুকু ওদেরকে সাপোর্ট দেওয়া যায় আমরা সাপোর্ট দিই। আর সবাইকে বলে রাখি, আপনারা আমাদের পাশে থাকেন এবং দেখতে থাকেন। আজ বিদায় নিচ্ছি শরীয়তপুর জাজিরা পালের চর থেকে। আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে শুভেচ্ছা আবারও। আর বিশেষ করে মানে এটা আমি বলার জন্য বলছি না, আমাদের সঙ্গে যে আরো ভাই ব্রাদার আছেন, আমাদের সহযোদ্ধারা আছেন, মানে আমার এই কাজে এসে বেশি মনে পড়ছে, এর আগে খুব বেশি মনে পড়ে নাই। মানে আপনারাও আর কি যেভাবে আছেন, একটু আস্থাটা যদি ঠিক সেই রকমই থাকে, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, হয়তো আমরা বহুদূর যেতে পারবো। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।